আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 30 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তেজ মূলত সকালে রাইসাকে শাড়ি পরিহিতভাবে ঠিকভাবে দেখতে পায়নি। যখন শুনলো শাড়ি পরবে, বেশ একটা আবেগ নিয়ে রাইসার আসার অপেক্ষায় ছিল খাবার টেবিলে। কিন্তু যখন এসেছিল সবুজ রঙের শাড়ি পরে, তখন মেজাজ তুঙ্গে উঠেছিল। সবুজ রংটা পছন্দ নয় এমন নয়, কড়া রকমের অপছন্দ সবুজ আর লাল, যার নাম শুনলেই শিরা উপশিরায় তরতরিয়ে আগুন ধরে যায়। এই আগুন ধরার মূল অধ্যায় হলো সে কালার ব্লাইন্ড। কোনো রং নিয়ে সমস্যা নেই, শুধুমাত্র এই লাল সবুজ ব্যতীত এই দুই কালার ঠিকমতো পার্থক্য করতে পারে না। এই কারণে মূলত সকালে এত কাহিনী, আর রাতে নিজ হাতে শাড়ি দেওয়া এবং পরানো শিখিয়ে দেওয়া। দুই নয়নে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে কেবল সেই নীলমায়াবীর দিকে। এগিয়ে এসে হাত বাড়িয়ে রাইসার মাথায় ঠিকভাবে ঘুমটা তুলে দিল। তারপর বলল, এইবার লাগছে ঘুমটাবতী। রাইসার শরীর হিম হয়ে গেছে। এতটা কাছে তেজ যে নিঃশ্বাস নিতেও শ্বাসরোধ করে কেউ যেন চেপে ধরে আছে গলা। তেজ ঘুমটা ঠিক করে দিয়ে হাত সরিয়ে নিলেও পুরোপুরি দূরে সরে গেল না। চোখ দুটো স্থির রাইসার মুখে, যেন বহুদিনের কোনো অপূর্ণ ছবি আজ পূর্ণ হয়েছে। তারপর বলল, সবুজ রংটা তোমার গায়ে ভালো লাগেনি? খুব শান্ত স্বরে বলল তেজ। রাইসা ভ্রুকুসকে বলল, কিন্তু আপু তো বলছিল ভালো লাগছিল। তেজ এক মুহূর্তে চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, সবাই আর আমি এক না। তেজ আলতো করে রাইসার থুতনির নিচে আঙুল ছুঁয়ে মাথাটা একটু উপরে তুলল। মৃগনয়নী, তোমাকে নিলে বেশি মানিয়েছে। রাইসা তেজের দিকে তাকালো। একজন সুপুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে, সেটাই তার স্বামী। জীবনে এই একটা পুরুষ যে তাকে প্রথম স্পর্শ করেছে, আবার এত কাছেও এসেছে। প্রেম ভালোবাসায় কি সবার ঊর্ধ্বে? উত্তর না। তার চেয়েও সুন্দরতম হলো অনুভূতি, সম্পর্ক। আর সেটা যদি হয় স্বামী স্ত্রী, তাহলে তো কথাই রইল না। আর এদিকে ভ্যাবসা গরমের দিন পেরিয়ে বৃষ্টি নামলো ধরণীতে। আকাশ যেন অনেক দিনে জমে থাকা অভিমান ঝরিয়ে দিল একসাথে। প্রথমে টুপটাপ, তারপর ধীরে ধীরে ঘন হয়ে এলো জলধারা। রুক্ষ মাটির বুক চিরে উঠল সুদা গন্ধ, মাটির সেই আদিম ঘ্রাণ যা ক্লান্ত মনকে এক নিমিষেই শান্ত করে দেয়। রাস্তায় জমে থাকা ধুলোর স্তর ধুয়ে মুছে স্বচ্ছ হয়ে উঠল সবকিছু। গাছের পাতা যেগুলো এতদিন ক্লান্ত হয়ে ঝিমিয়েছিল, হঠাৎ প্রাণ ফিরে পেল। প্রতিটি পাতা বৃষ্টির ফোঁটায় ধুয়ে চকচক করছে, যেন নতুন করে জন্ম নিয়েছে। মাঠে বৃষ্টির জল পরে ছোট ছোট ঢেউ তুলছে, আর সেই ঢেউয়ের শব্দ মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি। ছাদের টিনের উপর বৃষ্টির ছন্দময় শব্দ যেন অদৃশ্য কারো বাজনা তবলার তালে তালে বাজছে। শিশুরা ঘর থেকে বেরিয়ে ভিজতে চায়, মায়েরা বারান্দা থেকে ডাকে, তবুও বৃষ্টির টানে কে আর ঘরে থাকে। কোথাও কেউ জানালার পাশে দাঁড়িয়ে চা হাতে বৃষ্টির রেখা গুনছে, কেউ বা পুরনো স্মৃতির অ্যালবাম খুলে বসেছে মনের ভেতর। আকাশ ধূসর হলেও মনটা যেন হালকা হয়ে যায়। তপ্ত দিনের ক্লান্তি ধুয়ে গিয়ে চারিদিকে নেমে আসে এক কোমল শীতলতা। বাতাসে হালকা ঠান্ডা স্পর্শ, যেন প্রকৃতি নিজেই আজ নিত্য খেলায় মেতেছে। এভাবেই বৃষ্টি শুধু মাটি ভেজায় না, মানুষের ভেতরে শুকিয়ে যাওয়া অংশটুকুকেও নীরবে সজীব করে। বাইরে এই বৃষ্টির মাঝেই হঠাৎ বিদ্যুৎ চমকালো ধরনী আলোকিত করে। সেকেন্ড অপেক্ষা না করে ইলেকট্রিসিটি চলে গেল, সাথে সাথে মেঘের গর্জন ভেসে এলো। কেঁপে উঠল পায়ের নিচের আবাসস্থল, ঘরে যেন ভূমিকম্পের সৃষ্টি। এর মাঝে তেজ নিজের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তার বুকের গভীরে যেতে চাওয়া নিষ্পাপ রাইসা বেঁচে থাকার অবলম্বন হিসেবে আঁকড়ে ধরছে তেজের বুকের শার্ট। অনবরত কাঁপছে চোখ বন্ধ করে। তেজ কিছু বুঝতে পারল না। তখন ওই ভেসে এলো ভয় ভয় মিহি কণ্ঠে, আপু আমার খুব ভয় করছে। আশ্চর্য হলো তেজ। রাইসার ক্রন্দনরত কণ্ঠ বুকের গভীরে নীরব সুচ ফুটালো। তার হাত আলতো করে রাইসার মাথা বরাবর উঠে গেল, সান্ত্বনা দেওয়ার মতো ভঙ্গিতে মাথায় হাত বুলালো। এমন অনেকেই আছে যারা বজ্রপাতে ভয় পায়, এটা কমন ব্যাপার। তাই তেজ কিছু বলল না। বেশ কিছুক্ষণ পরে রাইসা সরে আসলো, যখন সে বুঝতে পারলো সামনের মানুষ তার বোন নয়। এমন নয় যে রাইসা ছোট থেকেই বজ্রপাতে ভয় পেত। একদিন তার সৎমা এরকম রেটে বৃষ্টির বিদ্যুৎ বজ্রপাত ঝড়ের মাঝে আঙিনার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছিল। সেই রাতে অজ্ঞান হয়ে পড়েছিল এত ঝড় বৃষ্টির মাঝে। এরপর থেকে রাইসা এই ঝড় বৃষ্টি বজ্রপাত প্রচন্ড রকম ভয় পায়। বাড়িতে থাকতে সানজিদা রাইসার কাছে গিয়ে থাকতো, তাই এমন পরিবেশে ভয় সানজিদা মনে করে তেজকে জড়িয়ে ধরেছিল। রাইসা সরে আসতেই দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, যেন আকাশের কান্না থামতেই চাইছে না। বিদ্যুতের ঝলকানির মাঝে মধ্যে ঘরটাকে সাদা আলোয় ভাসিয়ে দিচ্ছে, আবার মুহূর্তেই সব ডুবে যাচ্ছে আধো অন্ধকারে। তেজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রাইসার দিকে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে লজ্জা, ভয়ে ভেজা পাপটি এখনো কাঁপছে। বুকের ভেতর তার দ্রুত শ্বাস প্রশ্বাসের ওঠানামা স্পষ্ট। তেজের ভেতরটা হঠাৎ করে অদ্ভুতভাবে নরম হয়ে এলো। মেয়েটা এত ভয় পায় কিভাবে? আবারও মেঘ গর্জে উঠতে রাইসা অনিচ্ছায় চোখ বন্ধ করে ফেললো। তেজ এগিয়ে এসে খুব স্বাভাবিক গলায় বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি এখানে। রাইসা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। অন্ধকারে তেজকে না দেখতে পেলেও তার এই ভরসাযোগ্য কথা রাইসার মনকে শীতল করে দিল। তেজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জানালার কাছে গিয়ে পর্দা টেনে দিল। ঘরের সোলার আলো জ্বালিয়ে সেই আলোটুকু বাড়িয়ে দিয়ে ফিরে এসে বলল, চাইলে শাড়ি চেঞ্জ করতে পারো। রাইসা চুপচাপ দাঁড়িয়ে রইল।
সে ওয়াশরুমে একা যেতেও পারবে না, শাড়িও চেঞ্জ করবে না। তাই ধীরে ধীরে মাথা ঝাঁকালো যে শাড়ি চেঞ্জ করবে না। রাইসার মাথা নাড়ানো দেখে তেজ আর জোর করলো না। বাইরে আবারও এক দফা বিদ্যুৎ চমকালো, সাথে তীব্র গর্জন। রাইসার আঙ্গুলগুলো অনিচ্ছায় আবারও মুঠো হয়ে এলো। তেজ গম্ভীর নিঃশ্বাস ফেললো, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, ঠিক আছে, শাড়ি চেঞ্জ করতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। রাইসা হাঁটা ধরলো দরজার দিকে। তেজ তখন বলল, ওইদিকে কোথায় যাচ্ছ? রাইসা থেমে আস্তে করে বলল, জি ঘরে যাচ্ছি। তেজ বলল, আমি কি তোমাকে যেতে বলেছি? রাইসা তেজের এমন অর্ধবাক্য বুঝতে পারে না, কি বলবে সোজাসুজি না বলে এক বাক্যে বলে চুপ থাকে, যেন সবাই তার ক থেকে কলকাতা বুঝে নাই। কিন্তু রাইসা যে তাকে কলকাতা বুঝালেও সে উল্টে ক বুঝে বসে থাকবে। রাইসা মুখ তুলে তাকালো, অন্ধকারে তেজের অবয়ব স্পষ্ট নয়, তবুও কণ্ঠের দৃঢ়তা বোঝা যায়। তেজ বলল, এই রুমে থাকবে, যাও গিয়ে বিছানায় শুয়ে পড়ো। রাইসা বলল, আমি? তেজ বলল, এত নির্বুধ কেন তুমি? এখানে কাকে বলবো আর? রাইসা যাবে কি যাবে না ভাবলো, তারপর বলল, কিন্তু আমি এখানে থাকবো কেন? তেজ বলল, আমি বলেছি তাই। এই নিয়ে আরেকটা কথা বললে জানালা দিয়ে ফেলে দিব। রাইসা এক পা দুপা করে এগিয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে পড়ল। ঝড় বৃষ্টি যেন থামার নামই নেই। এভাবে রাত পার হয়ে গেল। রাইসা ঘুমিয়ে যাওয়ার পর তেজ তাকে ভালো করে শুয়ে গায়ে কম্বল টেনে দিয়েছিল। নিজে গিয়ে সোফায় বসে রাতটা পার করেছে। মৃগনয়নীর সাথে এটাই তার প্রথম রাত। দুইজনে এক ছাদের নিচে 4 দেয়ালে বন্দিকক্ষে আবদ্ধ। রাত গড়িয়ে ফুর হলো। ঝড় থেমেছে অনেক আগেই। এখন শুধু ছাদ থেকে টুপটাপ করে জল পড়ার ক্ষীণ শব্দ। জানালার ফাঁক গলে নরম সকালের আলো ঢুকে পড়ছে ঘরে। বৃষ্টি ধোয়া আকাশে মেঘের ভাঁজ পাতলা হয়েছে। বাতাসে বৃষ্টি মাখা ফ্রেশ গন্ধের সঙ্গে মিশেছে নতুন দিনের সতেজতা। তেজ সোফায় আদর্শ অবস্থায় কখন যে চোখ লেগেছিল নিজেও জানে না। গলায় হালকা ব্যথা নিয়ে ঘুম ভাঙতেই প্রথমে তার দৃষ্টি গিয়ে থামলো বিছানার দিকে। সেখানে কেউ নেই। রাইসা ভোরের আজানে জেগে গিয়েছিল, এরপর উঠে চলে গেছে নিজের ঘরে। বিছানার দিকে তেজ কিছুক্ষণ তাকিয়ে রইল। অদ্ভুত এক অনুভূতি বুকের ভেতর ঘুরপাক খেলো। তারপর বলল, এই মেয়েটা রাতভর কাঁদছিল, আর এত সকাল সকাল চলে গেছে। আর এদিকে থুমকালা গালি, রূপের বিজলি গিরালি গান গাইছে। কানের কাছে এমন গান শুনে ফাহিম জিহাদের দিকে তাকালো, তারপর বলল, তোর আবার কি হলো? আমার সামনে এমন গান গাইছিস যে? জিহাদ আবারও মাথা চুলকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আহা আমার নাদান বাচ্চারে, তেজ বলছি যখন তোর তেজপাতার একটু ভুনা ওকে খাওয়া, তাহলে একটু বুদ্ধি হোক। ফাহিম বলল, কি বলতে চাইছিস? ফাহিমের কথায় জিহাদ এবার খোলাসা করে বলল, তুমি আর বাচ্চা বাচ্চা ফেস করো না বাচ্চু। তুমি যে আমাদের সবার থেকে এক ক্লাস উপরে, সেটা আমি কালকেই দেখে নিয়েছি। ফাহিম বলল, কি দেখে নিয়েছিস? জিহাদ বলল, বাহ কি নাটক। বলছি যে তুই এত সুন্দর শাড়ি পরাতে পারিস, আগে জানতাম না। তুই বরং তেজ আর আমাকেই শাড়ি পরা শিখিয়ে দে, ভবিষ্যতে যেন আমি আমার বউ আর তেজর বউকে শাড়ি পরিয়ে দিতে পারি। কথাটা শুনেই তেজের কাশি উঠল। তাড়াতাড়ি পানি খেয়ে দম নিল। তেজ যে রাইসাকে শাড়ি পরিয়েছিল এটা কি কোনোভাবে এরা জেনে গেল? কিন্তু কে বলবে এদের? বাড়ির কেউই জানে না, তাহলে এরা কেমনে জানবে? তারপর বলল, আরে ভাই এখন ওই কাশি তুলিস না, ট্রেলার আবি বাকি হে মেরে দুস্ত। তেজ আর ফাহিম দুজনেই তাকিয়ে রইল। মজলিসে কারো গোপনীয়তা ফাঁস হবে সেই ভয়ে আছে। জিহাদ বলল, তুই নিজেকে সিঙ্গেল দাবি করিস, আবার রাস্তাঘাটে মেয়েদের শাড়ি পরিয়ে দিস, তুই এত চালাক? ফাহিম বলে উঠল, দেখ মেয়েটা বিপদে পড়েছিল তাই সাহায্য করেছি, তুই যা ভাবছিস সেটা নয়। আর মেয়েটা দেখছিস কত ছোট, এমন ভাবছিস কি করে? তেজ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। জিহাদ ফাহিমকে বলল, এসব ছোট মোটো আর চলে না। তুমি যে প্রেমের রিমিক্স বাজিয়েছো মনে মনে, সেটা আমি চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। রাস্তা একেবারে ক্লিয়ার, চশমা ছাড়াই। জিহাদের কথা শেষ হতেই টেবিল জুড়ে একরাশ চাপা হাসি ছড়িয়ে পড়ল। সকালের ধোয়া ওঠা কফি আর বন্ধুত্বের খুনসুটি মুহূর্তটা অদ্ভুতভাবে স্মৃতির পাতায় লেখা হলো। ফাহিম ভ্রুকুচকে বলল, তুই কি সিআইডি নাকি? এত পর্যবেক্ষণ করার ক্ষমতা কোথায় পেলি? জিহাদ নাটকীয় ভঙ্গিতে কলার ঠিক করে বলল, আমি প্রেম গোয়েন্দা। কার চোখে কার ছায়া পড়ছে, কার গলায় কার নাম আটকে যাচ্ছে, সব বুঝি। তেজ চুপচাপ বসে কফি নাড়ছিল, কিন্তু তার চুপ থাকা নিয়ে যেন সন্দেহ আরো বাড়ছে। জিহাদ এবার তেজের দিকে তাকিয়ে বলল, তোর আবার কি হলো? এমন গম্ভীর হয়ে আছিস যেন বাড়ির বউ ঝগড়া লেগে জুতাপিটা করেছে। ফাহিম হেসে উঠে বলল, এই কথাটা ঠিক বলেছে, কিন্তু বেচারা বউ কোথায় পাবে? এর গুমরা মুখ দেখলে কেউ বিয়েই করবে না। তেজ এবার বিরক্ত গলায় বলল, তোরা বেশি বাড়াবাড়ি করিস না, ফালতু কথা বাদ দে। জিহাদ সঙ্গে সঙ্গে জবাব দিল, কেন তোর বিয়ে হবে না বিষয়টা মেনে নিতে পারছিস না বুঝি? আহা কষ্ট। তেজ বলল, তোরা চুপ করবি। কথাটা হুঙ্কার দিয়ে বলল তেজ, সাথে সাথে ওর কাছ থেকে দূরে সরে গেল দুজনেই। বেচারা তো ওরা দুইজন যদি জানতো তেজের বিয়ে হয়ে গেছে, আর তাও এক বৃষ্টি ঝরা রূপসীর সাথে, তাহলে বোধহয় বজ্রপাতটা এখানেই ঘটতো কোনোরূপ বৃষ্টি বাদল ছাড়া। আর এদিকে শপিং করার জন্য আজকে ইমরানকে পাঠিয়েছে তার মা সুফিয়া বেগম, কারণ সানজিদা আর ইরা মেয়ে দুটোকে একা ছাড়তে চান না। ইমরান অফিসে যাওয়ার আগে দুইজনকে শপিং এ নিয়ে যাচ্ছে। মায়ের আদেশ বলে কথা। গাড়ির গতি স্বাভাবিক চলছে। ফ্রন্ট সিটে বসে আছে ইমরান, স্টিয়ারিং এ এক হাত থেকে বেশ দক্ষতার সাথেই গাড়ি চালাচ্ছে। রাতে বৃষ্টি হওয়ার পরেও কোনো গরমের তীব্রতা কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। ব্যাক সিটে বসে থাকা সানজিদা আর ইরা এটা ওটা গল্প করে যাচ্ছে। মুখে যেন তালা নামক জিনিস নেই।
ইমরান সামনে থাকা আয়নায় হাত রেখে সোজা করে নিল। হ্যাঁ, সোজা করে নিল, কিন্তু সানজিদার সোজাসুজি। আয়নাতে চোখ রাখলেই সানজিদার ঘনপল্লব বিশিষ্ট অক্ষিযুগল দেখা যাচ্ছে। এই মুখ তো কত আগেই বন্দি করেছে মনে রায় নাই। শুধু হাজার দেখলেও তৃষ্ণা নিবারণের জো নেই। এমনটা আসলে কেন হয়? ভালোবাসে বলে। ভালোবাসার মানুষকে ভালোবাসার অনুভূতি ও চেয়ে থাকার তীব্র ইচ্ছা মৃত্যুর আগ পর্যন্ত কমে যায় না। এক অদ্ভুত নিলাময় খেলা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।